ভাই, এক্সামে তো দেখলাম আপনার বেশ অনেকগুলো ভুল হয়েছে। হুম। হ্যাঁ, অনেকগুলো একটু ভুল হয়ে গেছে। 11টা মতো ভুল হয়েছে। আচ্ছা, তো আপনি কি বুঝতে পারছেন যে এক্সপ্লেনেশন গুলো দেখছেন? না, আমি এক্সামটা দিচ্ছি, এক্সপ্রেশনটা আমি কি ওই পরীক্ষা থেকে ইয়ে করতে পারবো ভুলগুলা? হ্যাঁ, হ্যাঁ। আপনি যখন লগ ইন করবেন, হ্যাঁ। লগ ইন করলে আপনি ওখানে দেখবেন যে ভিউ রেখে আপনি দেখতে পাবেন, আপনাকে দেখায়। লগ ইন করলে কুইজে গিয়ে কুইজ রেজাল্টস। হ্যাঁ, হ্যাঁ, আমি আপনাকে দেখেন, আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন? একটা মিনিট। হ্যাঁ, দেখতে পাচ্ছি। আপ- দেখতে পাচ্ছি। এইখানে দেখেন, এই যে মাই রেজাল্ট একটা অপশন আছে। হুম। মাই রেজাল্টের এইখানে ভাই, এসে যা- হ্যাঁ, আপনি এই যে এখন যেটা আনসার দিচ্ছেন, এই ভিউ রেজাল্টে গেলে এইখানে আপনি ইনকারেক্ট যদি দেখতে চান, এখানে গেলে এক্সপ্লেনেশনও দেওয়া আছে। আচ্ছা। ওকে, ওকে, এক্সপ্লেনেশন ওকে, ঠিক দেওয়া আছে। আছে এবং অনেকগুলো কোশ্চেন কিন্তু আপনার বেসিক লেভেলের এই কোশ্চেন গুলো কিন্তু ভুল হয়েছে। আচ্ছা, তো এই দেখি তো। কোরিয়ান ম্যাথমেটিক্স ব্যাকস আপ। আচ্ছা। যেমন এইটা দেখেন, হ্যাঁ, আমরা প্রথম প্রথম একটা দুইটা কোশ্চেন দেখি। আপনি প্রত্যেকটা এক্সামের পরে এখানে আপনি এক্সপ্লেনেশন গুলো পাবেন। এখানে আজকে চ্যাপ্টার 1 পরীক্ষা দিয়েছেন, চ্যাপ্টার 1 এর ইয়াস can Bolodorian automatically backups his smartphone nightly to the cloud? Hmm. Does this present safety, confidentiality, indicate or availability? দেখেন, ও আসলে এটা কি অ্যাভেলেবিলিটি করছে। হবে? হুম, আচ্ছা। তাহলে এখানে তো অ্যাভেলেবিলিটি হবে, কারণ ও ব্যাকআপটা রাখছে। হ্যাঁ, ব্যাকআপটা কেন রাখছে ক্লাউডে, যে কোনো কারণে যদি তার ফোনে কোনো প্রবলেম হয়, সে যেন ওইখান থেকে সে এটা ইউজ করতে পারে, অথবা ওইখান থেকে যেন সে কাজটা করতে পারে। এর জন্য কিন্তু এটা অ্যাভেলেবিলিটি, বাট আপনার আনসার ছিল কিন্তু ডি। এটা হলো হুম। এক্সাম দেওয়ার সময় আপনি ওইখানে দেখবেন যে টাইম দেওয়া থাকে। আপনি যখন কোনো একটা এক্সাম দিবেন, সে আমি আপনাকে দেখাই যে সিআইএসএসপি এর এক্সাম, আপনি যখন এক্সাম দিবেন তখন কিন্তু আপনাকে এখানে টাইমটা দেখায়। আপনি ওই টাইমটার চিন্তা করবেন। এখানে 30টা কোশ্চেন, আপনার 1 ঘন্টা সময় দেওয়া আছে। আপনি চেষ্টা করবেন যে ওই 1 ঘন্টা বসেই পরীক্ষাটা দেওয়া। এটার রিজনও আছে, এটা আমি আসলে এইভাবে করছি এই কারণে যে আপনি যেন প্রতি একটা কোশ্চেন হয়ে যাচ্ছে আপনার, কারেক্ট আনসার আপনি জানেন আর একটা জানেন না, বাট আপনি ইলিমিনেশনে ওই টাইমটা যেন ইনভেস্ট করতে পারেন, ওই সময়টা যেন বসে থাকতে পারেন। হ্যাঁ, যেন আপনি এই এক্সামটা হয়তো আপনি অল্প সময় দিছেন। হুম। তো ওইটা ইয়ে না, আপনি আপনি চেষ্টা করবেন যে মানে একদম ফুল টাইম ধরেই আপনার পরীক্ষাটা দেওয়া, এটা একটু করবেন এবং এইগুলো কিন্তু বারবার পরীক্ষা দেওয়া যাবে। তো যাই হোক, এটা ইয়ে করবেন। আপনি কি আমাদের এই ম্যানুয়ালটা কি পড়তে পারছেন? অফিসিয়াল গাইড, এই যে চ্যাপ্টার 1 কি দেখতে পারছেন মোটেও? না, না, রেকর্ডিং, আমি ওই রেকর্ডিংটা শুনছি কিন্তু আচ্ছা, নিজে একবার পড়তে পাইনি পুরাটা। এটা আমি খুব ইয়া করবো। আচ্ছা, এখন দেখেন, আমরা এই প্রথম স্টেজে, আমাদের মেন্টরশিপের প্রথম স্টেজে আমরা শুধুমাত্র 2টা ডকুমেন্ট দেখবো। অফিসিয়াল এই গাইডটা, ভিডিওটা শুনবো, প্লাস এই যে কোশ্চেন আনসার প্র্যাকটিসের জন্য যেটা আছে আমাদের অফিসিয়াল বই, যেটা এই কোশ্চেন আনসার অফিসিয়াল ম্যাটেরিয়ালস, 2টা দেখবো। যখন এটা কাভার হয়ে যাবে তখন এক্সট্রা ইনফরমেশনের জন্য, এক্সট্রা রিসোর্সের জন্য আমরা আপনাদেরকে যে মডিউলটা শেয়ার করছি, অনেকগুলো দেখবেন একটা ফোল্ডারের মধ্যে অনেক বই আছে, বিভিন্ন রাইটারের বই আছে, ওইগুলো আমরা পরে দেখবো। বাট প্রথম কাজ হচ্ছে অফিসিয়াল
ডকুমেন্টটা ফলো করা। আপনি দেখবেন যারা সিআইএসএস পাস করে তারা যখন লিঙ্কডইন অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তাদের এই এটা শেয়ার করে এক্সপেরিয়েন্সটা, ওনারা কিন্তু সব সময় 1 নাম্বার এবং 2 নাম্বারে দেখবেন অফিসিয়াল এই ম্যাটেরিয়ালস এর কথা উল্লেখ করে থাকে। সুতরাং এই ম্যাটেরিয়ালসটাই আপনি একদম চমৎকার করে সুন্দর করে ধরে ধরে এটা আসলে করতে হবে। এখানে যেভাবে আছে মার্কিং করা, এগুলো একটু দেখলেন। এটা তো যখন দেখবেন তখন ভিডিওর সাথে এটা কাভার হয়ে যাচ্ছে, নিজে আর একবার একটু পড়বেন এটা। আমি আজকে একটু জি। ওভারঅল খুব অল্প সময়ের জন্য একটা আহ, বিষয় আপনাকে দেবো, যে আসলে পড়ার সময় আপনি কোন বিষয়গুলো আসলে মাথায় রাখতেন। যেমন হ্যাঁ হ্যাঁ, আমার আমার একটু এই টেকনিক বা গাইডলাইনটা হ্যাঁ, একটু লাগবে। জি। যেমন প্রতিটা চ্যাপ্টারের উপরে আমরা একটা করে সেশন রাখবো, 21টা চ্যাপ্টারে 21টা সেশন হবে, 21টা উইক। যেমন এখানে দেখেন আমরা আজকে দেখবো যে সিকিউরিটি গভর্নেন্স থ্রু প্রিন্সিপালস এন্ড পলিসিস। সিকিউরিটি গভর্নেন্সটা এনশিওর করা যায় কিভাবে, প্রিন্সিপাল এবং পলিসির মাধ্যমে। তো এই চ্যাপ্টার 1টা কিন্তু একটা মিক্সড ডোমেইন। মিক্সড ডোমেইন বলতে কি, আমাদের এখানে তো মোট 8টা ডোমেইন আছে। মিক্সড ডোমেইন বলতে এই চ্যাপ্টার 1টা কয়েকটা বিষয় কভার করছে। যেমন ডোমেইন 1-এর সিকিউরিটি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্টের এই পার্টটা কভার করতেছে। আবার একইভাবে দেখেন এখানে ডোমেইন 3-তে সিকিউরিটি আর্কিটেকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। মানে আপনি একটা চ্যাপ্টার পড়তেছেন, বাট পার্শিয়ালি দেখা যাচ্ছে এটা কাভার করতেছে, দুইটা ডোমেইনকে কভার করছে। সো প্রথমে এইখানে দেখেন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লাই সিকিউরিটি কনসেপ্ট, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লাই সিকিউরিটি কনসেপ্ট, সেখানে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি, তারপর অথেন্টিসিটি, নন রেপুটিয়েশন, এইগুলো নিয়ে তারা এখানে ডিসকাস করছে। তো আমাদের প্রথম কাজ হলো যেটা, যে আপনি যখন স্টাডি করবেন তখন আপনি এই বইটার পাশে আপনি নিজের মতো মার্কিং করতে পারেন। আপনি নিজে একটা নোট নেবেন, শর্ট নোট নেবেন, একটা ডায়েরি নেবেন। ওই ডায়েরিতে আপনি যেটা বুঝতেছেন না, হ্যাঁ, অথবা আপনি কিছু পেজ দিবেন, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আপনার যেটা ইম্পর্টেন্ট মনে হয়, যেটা আপনার কাছে নতুন মনে হচ্ছে, যেটা আপনি জানেন না, হ্যাঁ, বিভিন্ন সোর্স থেকে আপনি যেটা কালেক্ট করছেন, এইভাবে আপনার নিজের একটা হ্যান্ড রাইটিং আপনার বোঝার মতো করে আপনি একটা ডকুমেন্ট তৈরি করবেন। এটা যে খুব সুন্দর হাতের লেখা হইতে হবে বা খুব সাজানো গোছানো হয় এরকম না, আপনার বোঝার সুবিধা। কারণ হলো মেন এক্সামের আগে আপনি এই নোটগুলোই শুধুমাত্র পড়বেন। যেমন এই ম্যানুয়ালটা আপনি ভিডিও শুনতেছেন, সাথে সাথে একবার পড়তেছেন, দ্যাটস এনাফ। আপনি এই ম্যানুয়ালটা আপনার আর পড়ার প্রয়োজন নেই। কখন পড়বেন, একটা কোশ্চেন আপনার ভুল হয়েছে, সো ওইটা যদি এক্সপ্লেনেশন আপনার ডিটেলস লেভেলে জানার প্রয়োজন হয়, তখন আপনি রেফারেন্স ওই বুকে যাবেন, ওইটা আপনি দেখে ওইটা সলভ করে ফেলবেন। বাট এটা যে বারবার পড়তে হবে, নট লাইক দ্যাট। হ্যাঁ, এটা অনেক বড় একটা বই, এত পেজ পড়া আসলে আমাদের দ্বারা সম্ভব না। যার কারণে আপনি চেষ্টা করবেন যে আপনি নিজে নিজে একটা নোট নেওয়ার জন্য। আপনি প্রিন্টেড কপি বইটা যদি থাকে আপনার কাছে, আপনি বিভিন্ন কালারের পেন নিতে পারেন। 3টা কালারের পেন নিয়ে আমি যেভাবে মার্কিং করছি ওইভাবে আপনি আন্ডারলাইন করে রাখতে পারেন, তাহলে আপনার পড়ায় একটু কনসেন্ট্রেশন এটা পাবে। তো দেখেন এটা আমরা বলছিলাম যে এটা ডোমেইন 1 এবং ডোমেইন 3, এই দুইটাকে কভার করছে পার্শিয়ালি। এইখানে সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে মানে ম্যাক্সিমাম অর্গানাইজেশন এই সিকিউরিটির এই জায়গাটায় ফেল করে কেন, সিকিউরিটি ইমপ্লিমেন্ট করতে ফেল করে কেন, হ্যাঁ, সিকিউরিটির এখানে আসলে তাদের ল্যাকিংস থাকে কেন, মেন ইস্যুটা কি? মেন ইস্যু কিন্তু কখনোই টেকনোলজিক্যাল কোনো ইস্যু না। আপনি বাংলাদেশের বিভিন্ন অর্গানাইজেশন যদি দেখেন, অথবা ফরেন বিভিন্ন ব্যাংকে আপনি দেখবেন যে তাদের সাইবার ইনসিডেন্ট হয়েছে, সাইবার অ্যাটাক হয়েছে,
বাট তারা খুব ভালো অর্গানাইজেশন এবং তাদের কিন্তু সিকিউরিটিতে প্রচুর পরিমাণে বাজেট আছে, তারপরেও তাদের অর্গানাইজেশনে এই সিকিউরিটি ব্রিজ গুলো, ডেটা ব্রিজ কেন হচ্ছে, সিকিউরিটি ইনসিডেন্ট কেন হচ্ছে? এখানে তো টেকনোলজিক্যাল অনেক কিছু আছে, তারপরেও কেন এটা হচ্ছে? সুতরাং একটা জিনিস মাথায় রাখতে হবে, অর্গানাইজেশন সিকিউরিটিতে ফেল করে টেকনোলজির জন্য নয়, টুলস এর জন্য নয়, মেনলি ফেল করে গভর্নেন্স এবং রিস্ক ম্যানেজমেন্টের এই জায়গাটায় ওয়েল অর্গানাইজড না হওয়ার কারণে। এইখানে তাহলে কি আমাকে মনে করতে হবে যে এই যে সিআইএসএসপি এক্সাম যেটা, এইখানে টেকনোলজি ফার্স্ট না, টেকনোলজিকে আপনি সবার আগে গুরুত্ব দিবেন না। সবার আগে আপনার মাইন্ডসেট সেট করতে হবে যে থিঙ্ক লাইক এ ম্যানেজার, আপনি একজন ম্যানেজমেন্টের পার্ট হিসেবে ম্যানেজমেন্ট মাইন্ডসেট আপনি চিন্তা করুন। যখন একটা কোশ্চেনের আনসার দিবেন, আপনাকে চিন্তা করতে হবে যে এটা ম্যানেজমেন্টের জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি কিভাবে এটাকে আনসার দিতাম। আপনি ম্যানেজমেন্টকে জিজ্ঞেস করলে ম্যানেজমেন্ট কিভাবে আনসার দিত, দেন আপনি টেকনিক্যাল ভ্যালিডেশনটা করবেন। সো এখানে দুইটা জিনিস মাথায় রাখবেন, প্রথমে ম্যানেজমেন্ট মাইন্ডসেটটা প্রথমে, দেন টেকনিক্যাল ভ্যালিডেশন। হ্যাঁ, মানে আমরা মানে এটা যে কোনো কোশ্চেনের জন্য এক নম্বর হচ্ছে থিঙ্ক লাইক এ ম্যানেজার, থিঙ্ক লাইক এ ম্যানেজার, ম্যানেজমেন্টের এই জায়গা থেকে আপনার আনসারটা দিতে নাম্বার ওয়ান। সেকেন্ড যেটা আপনি দেখবেন যে আপনি এইখানে টেকনোলজিক্যাল টুলস, হ্যাঁ, এইটাকে আপনি আগে গুরুত্ব দিবেন না। টেকনোলজি টেকনোলজি বা আমরা বলতে পারি আগে আছে ম্যানেজমেন্ট ফার্স্ট, দেন টেকনোলজি। একদম মানে ক্লিয়ার মেসেজ এটা। প্রতিটা কোশ্চেন সলভ করার সময়, প্রতিটা ইস্যু সলভ করার সময় এটা মাথায় রাখবেন যে আপনি একজন ম্যানেজার, আপনি একটা অর্গানাইজেশনের একেবারে ম্যানেজমেন্টে আছেন, চিফ টেকনোলজি অফিসার অথবা চিফ ইনফরমেশন সিস্টেমস অফিসার, এবং আপনি ম্যানেজমেন্টের মাইন্ডসেট থেকে কোশ্চেনের আনসার গুলো দিবেন, দেন টেকনোলজি। এই দুইটা জিনিস আমাদেরকে মানে এটা হচ্ছে সব সময় এটা মাইন্ডসেটটা এটা। অর্গানাইজেশন টেকনোলজির কারণে কখনো অর্গানাইজেশন ফেল করে না। প্রাচীন জি। আমলে আমরা দেখছি যে টেকনোলজি ছাড়াই অর্গানাইজেশন বিজনেস গুলো সুন্দরভাবে এগুলো চলছে, বরঞ্চ টেকনোলজি আসলে প্রবলেম, টেকনোলজির কারণে অর্গানাইজেশন ফেল করে। বুঝতে পারছেন? জি জি। আপনি দেখেন আপনি, আমরা যে কোশ্চেন গুলো, যেমন আপনার আপনি যে কোশ্চেন গুলো করছিলেন, যেমন এখানে একটা কোশ্চেন দেখছিলাম, এই কোশ্চেনটা কোনো একটা কোশ্চেন, আচ্ছা ওইটা তো মুছে গেছে বা, যেমন এই কোশ্চেনটা, হ্যাঁ, কোশ্চেনটা which of the following best describe the relationship between কোভিড and আইটিআই? কোভিড ফ্রেমওয়ার্কটা মূলত তৈরি করাই হয়েছে ম্যানেজমেন্ট এবং গভর্নেন্স। গভর্নেন্সের এই দুই মধ্যে পার্থক্যটা আসলে কোভিড ফ্রেমওয়ার্ক থেকে এটা জানা যায়। আইসাকা এটা ডেভেলপ করছে কোভিড 2019 যেটা, এবং আইটিআইএল হলো এটা মূলত সার্ভিস ডেলিভারির জন্য, ইনফরমেশন টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার লাইব্রেরি। তো এইখানে এইখানে এই যে এই কোশ্চেনটাও কিন্তু আপনার ভুল হয়েছে, হ্যাঁ, আপনার এই কোশ্চেনটা ভুল হয়েছে, এবং যেমন আপনি এখানে ডি নাকি আনসার দিচ্ছেন, কিন্তু এটা কারেক্ট আনসার ছিল যে কোভিড ডিফাইন্স IT goals, whereas
ITIL provides process level step on how to achieve this one. এই যে রিলেশনশিপটা, এই রিলেশনশিপটাই আপনাকে বুঝতে হবে। এখন আপনি মনে করেন এই কোশ্চেনটা আপনার ভুল হয়েছে, তাহলে এই বিষয়টা নিয়েই আপনি কিন্তু ইন ডিটেলস লেভেলে আপনি অ্যানালাইসিস করবেন। ইন ডিটেলস হুম, লেভেলে আপনি সিআইএসএসপি এক্সামে আপনার মেন টার্গেটটা হলো যে আপনার উইকনেস যে এরিয়াতে আছে ওই এরিয়াগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আপনি সব কোশ্চেন জানেন এখানে, ম্যাক্সিমামই আপনার জানা, শুধু যেগুলো সম্পর্কে আপনার একটু কনফিউশন আছে, যেগুলো সম্পর্কে আপনার ধারণা নেই, ওইগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে এবং ওইগুলো ডেভেলপ করতে হবে। হ্যাঁ, আপনি কিন্তু জাস্ট আপনি সার্চ করতেছেন যে আপনার উইকনেস কোন জায়গায়। আপনি যদি আপনার উইকনেসটা বের করতে পারেন, ওই অনুযায়ী যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, দেন আপনার জন্য এটা ইজিয়েস্ট হয়ে যাবে। হুম? যেমন এ দেখেন, এই কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি, এই এই জায়গাগুলোতে আসলে আপনি কি কি দেখার, এটা এই সব জায়গায় মূলত এইগুলো আসবে। কনফিডেন্সিয়ালিটি বলতে আমরা বলছি এটা আনঅথরাইজ অ্যাক্সেসকে প্রিভেন্ট করা, অথবা ইন্টিগ্রিটির মেন পারপাস হলো আনঅথরাইজ মডিফিকেশন যেন না হয় সেটা প্রিভেন্ট করা। তারপর একটু আগে আমরা অ্যাভেলেবিলিটিটা আমরা দেখলাম যে একটা আপনার স্মার্টফোনের ব্যাকআপটা আপনি ক্লাউডে রাখছেন, সো এটার মেন কাজ হচ্ছে এনশিওর সিস্টেম বা আমরা যে ডেটাগুলো অ্যাক্সেস করতেছি, এইগুলো যেন আসলে অ্যাক্সেসেবল করা যায়। এইটা হচ্ছে আমাদের হচ্ছে মেন কাজ হচ্ছে এইটার। এখন এক্সামে কি আসলে এত সহজ কোশ্চেন আসবে? এক্সামে কিন্তু আসলে এত সহজ কোশ্চেন আসবে না। ও আপনাকে একটা সিনারিও বলবে বা আপনাকে বলবে যে এইরকম একটা বিজনেসের ক্ষেত্রে আমরা যদি কনফিডেন্সিয়ালিটি এনশিওর করতে চাই তাহলে কিভাবে করা যায়। যেমন ব্যাংক সিস্টেম ডাউন, তার মানে কি এটা আমার অ্যাভেলেবিলিটির একটা ইস্যু, অথবা আমার ডেটা লিক হয়েছে, এটা কিন্তু আমার কনফিডেন্সিয়ালিটির একটা ইস্যু। বা আমি একটা ট্রানজাকশন করছি, আমার ট্রানজাকশনটা এটা মডিফাই করা হয়েছে আনঅথরাইজ হয়েছে, এটা হচ্ছে ইন্টিগ্রিটির একটা ইস্যু। তাহলে এক্সামে আসলে এটা কিভাবে এই কোশ্চেনটা আসতে পারে, এক্সামে কোশ্চেনটা এমন ভাবে আসতে পারে যে আমরা যে কনফিডেন্সিয়ালিটি যদি আমরা এনশিওর করতে চাই তাহলে আমাদের কি করা উচিত। অনেকগুলো উদাহরণ এখানে থাকতে পারে, হয়তো থাকতে পারে এনক্রিপশন, তারপরে হ্যাশ এ করা, রিডান্ডেন্সি অথবা ব্যাকআপ। তার মানে এটা কি হবে, আমার কনফিডেন্সিয়ালিটি এনশিওর করার জন্য আমরা এনক্রিপশনটা আমরা করি যে আনঅথরাইজ পিপল যেন এটা না দেখতে পারে, কারণ এনক্রিপ্টেড ডেটা এটা তো আনরিডেবল একটা ফরম্যাটে থাকে। আবার ইন্টিগ্রিটি এনশিওর করার জন্য আমরা কি করি, আমরা হ্যাশিং করি। অ্যাভেলেবিলিটির জন্য আমরা কি ব্যাকআপ রাখতেছি অথবা রিডান্ডেন্সি এ করতেছি। আপনাকে এক্সামের এই জায়গা থেকে দেখতে হবে যে আসলে এক্সামের কোশ্চেনটা কিভাবে আসতে হবে। এখন আপনি দেখেন যে আপনি এই টপিকসটা থেকে সুন্দরভাবে আপনি এই কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি, এইগুলো আপনি পড়লেন এখানে, হ্যাঁ, সুন্দর করে পড়লেন। পড়ার পরে আপনার কাজ হলো আপনি সরাসরি চলে যাবেন ঠিক এই জায়গায়, হ্যাঁ। এখানে যে আপনি দেখবেন যে ওই ধরনের কোশ্চেন যেখানে আছে, ওই কোশ্চেন গুলোর আপনার আনসার আপনি কারেক্টলি দিতে পারতেছেন কিনা। জি। আপনি যদি এইখানের আনসার গুলো কারেক্ট হয়, এর অর্থ হচ্ছে আপনি এই কোশ্চেনটা বা এই টপিকসটা সম্পর্কে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, আপনি বুঝতে পারছেন এটা, এখন আর আপনার কোনো ইস্যু নাই। আর যদি হুম, আপনি দেখেন ওই রিলেটেড কোশ্চেন গুলো আপনার মিসিং হচ্ছে, ভুল হচ্ছে, আপনি পারতেছেন না, তখন আপনার কাজ হচ্ছে আপনি আবার এই ম্যানুয়ালটায় আসবেন অথবা আপনি বিভিন্ন সোর্সে যাবেন। হুম, সেখান থেকে আপনার ওই নলেজটা আপনি গ্যাদার করবেন, কেন আপনার জি। এইটা ভুল হলো। এটাই হচ্ছে আপনার। যেমন দেখেন এইখানে একটা কোশ্চেন আসছে ওই ধরনের, ম্যারি ইজ হেল্পিং এ কম্পিউটার ইউজার হু সিজ দ্য ফলোইং মেসেজ অ্যাপিয়ার্স অন দিস কম্পিউটার স্ক্রিন, হোয়াট টাইপ অফ অ্যাটাক হ্যাজ অকার্ড। যে এইখানে সে এরকম একটা মেসেজ এখানে দিচ্ছে এবং এখানে কিন্তু বলছে প্রাইভেট কি উইল বি, এই দেখেন প্রাইভেট কি
এই 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 জায়গার মেসেজটা দেখেন, প্রাইভেট কি উইল বি ডিস্ট্রয়েড। টাইম দিয়ে দিচ্ছি। তো তার মানে এটা কি ধরনের অ্যাটাক হয়েছে? এই অ্যাটাকটা বোঝাই যাচ্ছে এটা একটা র্যানসমওয়্যার অ্যাটাক হয়েছে, তারা হ্যাঁ, টাকা চাচ্ছে। হ্যাঁ? তাহলে এইটা আসলে আমার কি এনশিওর করতেছে বলুন তো? এটা এটা অ্যাভেলেবিলিটি, কনফিডেন্সিয়ালিটি, ডিসক্লোজার, ডিস্ট্রিবিউশন। ডেফিনেটলি এটা কিন্তু অ্যাভেলেবিলিটির ইস্যু, যে আমি, হ্যাঁ, আমি আমার ডেটাকে আমি অ্যাক্সেস করতে পারতেছি, তাই আচ্ছা, না? জি। আমি আমার ডেটাকে অ্যাভেলেবেল না আমি এ করতে পারতেছি। এখন মনে করেন যে আপনি, ঠিক আছে, আপনি কোনো একটা টপিকস থেকে এখান থেকে পড়লেন, বাট ওই রিলেটেড কোর্সের আপনি একটা কাজ করতে পারেন কি, না, আপনি এখানে নর্মালি আপনি সার্চ দিতে পারেন। এখানে আপনি মনে করেন যে কনফিডেন্সিয়ালিটি, হ্যাঁ, কনফিডেন্সিয়ালিটি দিয়ে যত কোশ্চেন আছে, হ্যাঁ, আপনি এই কোশ্চেন গুলো সলভ করতে পারেন। বুঝতে পারছি। 5টা 10টা কোশ্চেন সলভ করার পরে তখন দেখবেন যে আপনি যদি কোশ্চেন গুলো আনসার পারেন, ওকে ফাইন, আপনি এটা বুঝে গেছেন। এখন অনেক সময় হয় কি যে আপনি এই রিলেটেড কোশ্চেন আসলে এত পাচ্ছেন না, হ্যাঁ, বা আপনি ম্যানুয়ালটায় করছেন একটা টপিকস, বাট আপনার কোশ্চেন আনসার বুকে এইটা আপনার নাই, তখন আপনার করণীয় হচ্ছে আপনি ওপেন এআই তে আসলেন, হ্যাঁ, তাকে আপনি বললেন যে ক্রিয়েট ইউ সিএসএসপি কোশ্চেন ওয়ান। মনে করেন যে আপনি পড়লেন হচ্ছে ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি। আপনি তাকে বললেন যে প্লিজ প্রোভাইড আনসার অ্যান্ড এক্সপ্লেনেশন in the last part, in the last। তো আপনাকে এই কোশ্চেন গুলো দিছে, হ্যাঁ? তাহলে আপনি চেষ্টা করবেন যে এই কোশ্চেন গুলোর আনসার দেওয়ার জন্য। আপনি এখানে যেহেতু বইতে পারছেন না, আপনি এখানে কোশ্চেন গুলো দিলেন, এবং এই কোশ্চেন গুলোর আনসার এখানে একবার লাস্টে দিছে একের কোশ্চেন, হ্যাঁ, আপনি একে ও এক্সপ্লেন, যেটা এক্সপ্লেনেশন দিছে, ওকে আপনি আরো সুন্দরভাবে বলতে পারেন, হ্যাঁ, এক্সপ্লেইন মোর ডিটেলস কোশ্চেন নাম্বার ওয়ান, কোশ্চেন নাম্বার ওয়ান। তো আপনি কোশ্চেন দেখেন, এখানে কিন্তু অনেক কিছু বলছে যে কোশ্চেনের মেন কিওয়ার্ডটা কি ছিল, ডেটাবেস রেকর্ড ওয়াজ অল্টার্ড উইদাউট অথরাইজেশন। এখানে মেন কিওয়ার্ড হচ্ছে অল্টার্ড। তারপরে ও এইখানে সব বিষয়গুলো বলছে, এবং দেখবেন কেন বাকি অপশনগুলো ইনকারেক্ট সেটাও সে এক্সপ্লেন করছে, এবং রিয়েল ওয়ার্ল্ড কিছু এক্সাম্পল দিছে, এবং সিআইএসপি এর জন্য কিছু এক্সাম টিপসও সে দিছে। হ্যাঁ, সে সিএসএসপি এর জন্য কিছু এক্সাম টিপস দিছে, যে সিম্পল শর্টকাট ইন্টিগ্রিটি, ক্যান আই ট্রাস্ট দিস ডেটা। ইন্টিগ্রিটির জন্য সে করছে যে এই ডেটাকে আমি বিশ্বাস করতে পারি, এটা কি আসলেই রাইট, এটা কি মানে ঠিকঠাক ভাবে আসছে। তাহলে এইভাবে আপনাকে প্রত্যেকটা টপিক সম্পর্কে জানতে হবে। তাহলে আপনি ডিটেলস লেভেলে আপনি যাবেন ঠিক এই। এরপরে দেখেন, আমরা এই চ্যাপ্টারটার আরো যে বিষয়গুলো আছে, যেমন অথেন্টিসিটি সম্পর্কে আপনি জানবেন, হ্যাঁ, এবং অথেন্টিসিটির প্রত্যেকটা আপনি একটা এক্সাম্পল লিখে রাখবেন বড় করে আপনার বইয়ের পাশে। যেমন অথেন্টিসিটি কি, আমরা ডিজিটাল সার্টিফিকেট ইউজ করি, তাই না? এটা কি, এটা ইউজার বা সিস্টেমের এটা জেনুইন কিনা, হ্যাঁ, সেটা কিন্তু সে এটা প্রুফ করে। যে কোনো একজন ইউজার বা সিস্টেম এটা জেনুইন কিনা অথেন্টিসিটির মাধ্যমে দেখা যায়। আবার নন রেপুডিয়েশন যেটা আছে, যে আসলে আমি একটা ডেটা আপনাকে মেসেজ পাঠাইলাম, আমি যেন অস্বীকার না করতে পারি, সেটাও কিন্তু আমরা বলতে পারি ডিজিটাল সিগনেচার। আমি আমার ডিজিটাল সিগনেচার দিয়ে আপনাকে একটা মেসেজ পাঠাইলাম, পরে আমি বলতে পারবো না যে এটা আমি পাঠাই নাই, কারণ আমি ছাড়া আমার প্রাইভেট কি কিন্তু আর কেউ জানে না। তাহলে এই যে আপনি ডিজিটাল সিগনেচারের কথা বলতেছেন, তাহলে এটা কি, এটা নন রেপুটেশনের উদাহরণ। আবার আমি
ডিজিটাল সার্টিফিকেটের কথা বলতেছি, এটা হচ্ছে অথেন্টিসিটির উদাহরণ। তারপরে দেখবেন যে এখানে আমাদের আরো কিছু ইয়ে আছে, যে গভর্নেন্স এর পার্ট গুলো আছে এখানে। এখানে এই যে দেখেন, এখানে এই যে পলিসি, স্ট্যান্ডার্ড, প্রসিজার, গাইডলাইন, তো এইগুলো সম্পর্কেও আমরা তো ডিটেলস লেভেলে কিন্তু আমরা ওইখানে ডিসকাশন করছি আমাদের ক্লাসের ভিতরে। আচ্ছা তো ভাই, এইখানে একটু আগে যে বলতেছিলাম, নন রেপুটেশনটা কিসের এক্সাম্পল? নন রেপুডিয়েশন হলো, যেমন আপনি আমাকে একটা মেসেজ ইমেল করছেন, করার হ্যাঁ, পরে আপনি অস্বীকার করতেছেন যে এই ইমেলটা আমি পাই নাই। হ্যাঁ, 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 বুঝতে পারছি। এইটাই হচ্ছে মূলত নন রেপুডিয়েশন, যে আপনি অস্বীকার করতে পারবেন না, কারণ আপনি যে আমাকে ইমেল করছেন ওইখানে আপনার ডিজিটাল সিগনেচার অ্যাড করা ছিল। এখন ডিজিটাল সিগনেচারের মধ্যে কি থাকে, ওখানে আপনার প্রাইভেট কি দিয়েই আপনি ওই সিগনেচারটা ক্রিয়েট করেন। এখন আপনার প্রাইভেট কি তো আর আপনি ছাড়া পৃথিবীর আর কেউ জানেন? তো আপনি আপনার প্রাইভেট কি দিয়ে একটা ডিজিটাল সিগনেচার করে আমাকে একটা মেসেজ পাঠাচ্ছেন, আবার আপনি আমাকে বলতেছেন যে না, মেসেজটা পাঠাই নাই। তো এই ডিজিটাল সিগনেচারটাই মূলত নন রেপুডিয়েশনটা, এটা এনশিওর। বুঝতে পারছি। হুম। আমরা Clear. এই যে পলিসি, স্ট্যান্ডার্ড, প্রসিজারের ক্ষেত্রে আমরা জানি পলিসি, স্ট্যান্ডার্ড, প্রসিজার এই তিনটাই কিন্তু ম্যান্ডেটরি। আর গাইডলাইন যেটা, এটা শুধুমাত্র অপশনাল। পলিসির ক্ষেত্রে আমরা ওখানে ডিসকাস করছি যে পলিসি হলো হাই লেভেলের স্টেটমেন্ট, এটা আমাদের কনস্টিটিউশন যেমন হাই লেভেলের পিপলরা এটাকে অ্যাপ্রুভ করে। আবার স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে হচ্ছে এটা ম্যান্ডেটরি। স্ট্যান্ডার্ড কি, বিভিন্ন ধরনের রুলস যেগুলো থাকে। আর এই প্রসিজার হলো স্টেপ বাই স্টেপ কাজ করার যে ধাপ। যেমন স্ট্যান্ডার্ড দিয়ে কি আমরা আমরা এই প্রসিজার গুলো অ্যাপ্লাই করে আমরা স্ট্যান্ডার্ড গুলোকে আমরা এটা কমপ্লাই করার চেষ্টা করি। আর ইন ডিটেলস লেভেলে যখন আমরা কাজ করি, হ্যাঁ, তখন সেটাকে আমরা গাইডলাইন বলি। তো যেমন এখানে আমরা মনে রাখতে পারি যে স্ট্যান্ডার্ডটা যেমন ম্যান্ডেটরি, ঠিক গাইডলাইন হচ্ছে ফ্লেক্সিবল। ও হয়তো আপনাকে অপশনাল কথা বলবে না, অপশনাল না বলে সে একটা প্যারাফ্রেজ করতে পারে, সে আপনাকে ফ্লেক্সিবিলিটি বলতে পারে, ফ্লেক্সিবল কথাটা সে ইউজ করতে পারে। তারপরে সাইবার এরিয়াতে আপনি এখানে দেখবেন যে বিভিন্ন ধরনের ম্যানেজমেন্টের কিছু রোলস রেসপন্সিবিলিটিস এর কথা বলছে। যেমন সিকিউরিটির ক্ষেত্রে সব সময় চিন্তা করতে হবে, আমি যে সিকিউরিটিটা এনশিওর করতেছি এটা যেন আমার বিজনেস অবজেক্টিভ, আমার অর্গানাইজেশনের যে মিশন, যে স্ট্র্যাটেজি, যে ভিশন আছে এইগুলোর সাথে যেন অ্যালাইন থাকে। মানে আমি সিকিউরিটিটা ইমপ্লিমেন্ট করতেছি আমার বিজনেসকে সাপোর্ট দেওয়ার জন্য। আমার বিজনেস ছাড়া সিকিউরিটির এক পয়সা কোনো দাম নেই, এটা সবসময় মাথায় রাখতে। আমার এটা একটা গোল্ডেন রুল। আমার সিকিউরিটির কাজ হচ্ছে বিজনেসকে স্টেবল করা, কখনোই বিজনেসকে ব্লক করা, বিজনেসের হ্যাম্পার করা, এইটা কিন্তু আমার সিকিউরিটির কাজ না। আপনি একটা মাল্টি লেয়ার আপনি সিকিউরিটি এনফোর্স করলেন, ডিফেন্স ইন ডেপথ লেয়ার, এবং সেখানে আপনার ইউজাররা এটা ভালোভাবে কাজ করতে পারতেছে না, বিজনেস হ্যাম্পার হচ্ছে, প্রসেস করতে ডিলে হচ্ছে, তার মানে আপনার এই সিকিউরিটিটা আপনি পারফেক্টলি আপনি এটা ইমপ্লিমেন্ট করতে পারেন না, কারণ ও আপনার বিজনেসকে হ্যাম্পার করছে। এই জন্য গোল্ডেন রুল হলো যে সিকিউরিটির কাজ হলো বিজনেসকে হেল্প করা, এনাবল করা, বিজনেসকে বন্ধ করা না, বিজনেসকে ব্লক করা না। অর্গানাইজেশনাল বিভিন্ন ধরনের প্রসেস গুলো আপনি একটু দেখবেন, হ্যাঁ? যেমন এখানে ডিসকাস করা হয়েছে মার্জার বা অ্যাকুইজিশন নিয়ে, তারপর গভর্নেন্স এর বিভিন্ন ধরনের কমিটি গুলো নিয়ে ডিসকাস করা হয়েছে। যখন কোম্পানি আরেকটা কোম্পানিকে হায়ার করে বা পারচেস করে, মার্জার বা অ্যাকুইজিশনের দিকে যায়, তখন কিন্তু সবার আগে
রিস্ক অ্যাসেসমেন্টটা করতে হয়। মনে করেন যে আমি একটা কোম্পানিকে, আমার কোম্পানি হচ্ছে এবিসি, আমি এক্স ওয়াই জেড কোম্পানির সাথে মার্জ হতে চাই, অথবা এক্স ওয়াই জেড কোম্পানিটা আমি পারচেস করতে চাই, অ্যাকোয়ার করতে চাই। তাহলে সবার আগে আমার কি কাজ? এক্স ওয়াই জেড কোম্পানির রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে। এই ধরনের কোশ্চেন কিন্তু এক্সামে আসে। আপনার ওই জিস্ট জিনিসটাই মূলত আপনাকে বের করে আনতে, বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, তারপরে দেখবেন যে রোল রেসপন্সিবিলিটিস এর ওই জায়গাগুলোতে সিনিয়র ম্যানেজমেন্ট সময় যে কোনো অর্গানাইজেশনে যে কোনো কাজের জন্য অ্যাকাউন্টেবিলিটি। মনে করেন এক্সামের কোশ্চেনে দিছে কি যে অ্যান্টিভাইরাস বা সিকিউরিটি, এটা অর্গানাইজেশনকে সিকিউর করার জন্য মেন রেসপন্সিবিলিটিস কার। এখন আপনি তো চিন্তা করলেন, ওইখানে অপশন দেওয়া আছে চিফ সিকিউরিটি অফিসার, চিফ ইনফরমেশন অফিসার, তারপরে আছে ওনার অফ দ্য অর্গানাইজেশন, অথবা ম্যানেজিং ডিরেক্টর। তো এইখানে কিন্তু মাথায় রাখতে হবে যে আমার অর্গানাইজেশনের সিকিউরিটি আমি প্রোভাইড করব, আমি অর্গানাইজেশনের ওনার, এটা আমার রেসপন্সিবিলিটিস। আমি সিআইটিও বা সিজো আমি রাখছি, আমি তার মাধ্যমে এইটা করাবো, বাট আমি অ্যাকাউন্টেবল। আমার অর্গানাইজেশনে কোনো দুর্ঘটনা যদি ঘটে, কোনো সিকিউরিটি ইনসিডেন্ট যদি ঘটে, তাহলে এই অর্গানাইজেশনের স্টেক হোল্ডার যারা আছে, শেয়ার হোল্ডার যারা আছে, যারা কাস্টমার আছে, তারা কি সিকিউরিটি অফিসারকে ধরবে, না এই অর্গানাইজেশনের ম্যানেজমেন্টকে ধরবে? ডেফিনেটলি অর্গানাইজেশনের ম্যানেজমেন্টকে ধরবে। এই জন্য আমাদের সব সময় মনে রাখতে হবে যে সিনিয়র ম্যানেজমেন্ট যারা থাকে, তারা মূলত অর্গানাইজেশনের যে কোনো কাজের জন্য অ্যাকাউন্টেবল থাকে। আর এই যে সিকিউরিটি টিম যারা, এরা মূলত ইমপ্লিমেন্টেশনে কাজ করে। আর ইউজার যারা আছে, ইউজাররা মূলত কমপ্লায়েন্সের জায়গাটা দেখে, কমপ্লাই হচ্ছে কি না হচ্ছে সেটা দেখে। তাহলে যখনই আমার থাকবে হু ইজ রেসপন্সিবল, কোনো কোশ্চেনে যদি আপনি এরকম পান, আপনার কি হবে? আপনি সব সময় মনে রাখবেন যে সিনিয়র ম্যানেজমেন্ট আলটিমেটলি অ্যাকাউন্টেবল ফর দ্যাট জব। এটা হলো আপনার ম্যানেজমেন্টের ওই থিঙ্কিং থেকে আপনাকে ওইটা চিন্তা বুঝতে করতে হবে। পারছি। রেসপন্সিবল হলেই সিনিয়র। এরকম হ্যাঁ, একটা প্রশ্ন ছিল, এরকম একটা মনে হয় প্রশ্ন ছিল, সিনিয়র ম্যান ইয়া। তারপরে সিকিউরিটি ফ্রেমওয়ার্ক গুলো একটু দেখবেন। সিকিউরিটি নিয়ে যে বিভিন্ন আপনার এখানে ফ্রেমওয়ার্ক যেগুলো দিছে, এর ভিতরে দেখবেন যে এখানে যেরকম রোল রেসপন্সিবিলিটিস দেখবেন, হ্যাঁ, সিকিউরিটি কন্ট্রোল ফ্রেমওয়ার্ক যেটা, কন্ট্রোল ফ্রেমওয়ার্কের এইখানে কি কি বিষয় আছে, যেমন এই যে আমরা একটু আগে দেখলাম না যে কোভিড, আইটিআইএল, ঠিক একই ISO 27001, এনআইএসটির এই এক্সামে, এটা মূলত আমেরিকান এক্সাম, তো আমেরিকার জন্যই আসলে এটা তৈরি করা হয়েছে, আমেরিকার যে ডিফেন্সের জন্য আসলে সিআইএসএসপি টা মেনলি তাদের জন্য তৈরি করা। তো তারা কিন্তু সবসময় এই যে এনআইএসটির যে ফ্রেমওয়ার্ক যেগুলো আছে, এগুলোকে প্রচুর পরিমাণে তারা গুরুত্ব দেয়। আপনি মনে করেন যে একটা জিনিস দেখলেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের স্টেজ, তো নর্মালি তো আমরা আসলে বিএসসি তে যেগুলো পড়ে আসছি সেখানে আমরা দেখছি যে কয়েকটা স্টেপ। বাট আপনি যদি অ্যাকিউরেট আনসারটা আপনি পেতে চান সিআইএসএসপির জন্য, তাহলে অবশ্যই আপনাকে এনআইএসটির এই ফ্রেমওয়ার্ক গুলো ফলো করতে হবে। তো ওরা যদি কখনো কোনো ফ্রেমওয়ার্কের কথা বলে, আপনি ওই ফ্রেমওয়ার্কের ওইখানে যে হুম ওই রিলিভেন্ট ওখানে যে অ্যাটলিস্ট আপনি ফার্স্ট পেজ এবং লাস্ট পেজ সম্পর্কে একটু পড়বেন, আপনি দেখবেন ওই ফ্রেমওয়ার্কটা আসলে কি বিষয় নিয়ে এখানে ডিসকাস করছে। যেমন আইএসও তে কি হচ্ছে, আইএসও যখন আমরা এ করি এটা ইন্টারন্যাশনাল, আবার এনআইএসটি যেটা সেটা কিন্তু ইউএস বেসড, তাই না? আর এই যে কোভিড যেটা আমরা বলছি, কন্ট্রোল অবজেক্টিভ অফ আইটি গভর্নেন্স এবং অডিট, এই রিলিভেন্ট বিষয়গুলো নিয়ে আইসাকা এটা তৈরি করছে। এরপরে এই যে ডিউ কেয়ার এবং ডিউ ডিলিজেন্স, এখান থেকে অবশ্যই এক্সামের কোশ্চেন থাকে। দেখবেন ভিডিওর ভিতরে আমি আমার রেকর্ডেড ভিডিওর ভিতরে আমি আরো একটা দুইটা ভিডিও রেফারেন্স আমি দিয়েছি। তো ডিউ কেয়ার এবং ডিউ ডিলিজেন্স আমরা ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমরা খুব কনফিউজ
হয়ে যায়। হ্যাঁ, খুব ভালোভাবে দেখেন এটা ডিসি, হ্যাঁ, ডিউ এর ডি এবং কেয়ার এর সি, ডিসি মানে ডু কারেক্ট, ডুইং দ্য রাইট থিং। ডিউ কেয়ারের মেন পয়েন্টটা মনে রাখবেন, ডুইং দ্য রাইট থিং। আর ডিউ ডিলিজেন্স যেটা, এইটা হচ্ছে কোনো কাজ করার আগে আপনি এটাকে ইনভেস্টিগেশন করবেন। ইনভেস্টিগেটিং বিফোর অ্যাকশন, কোনো একটা পদক্ষেপ নেওয়ার আগে আপনি এইটা আপনি ইনভেস্টিগেট করতেছেন। তাহলে ডিউ কেয়ার কি? ডু দ্য রাইট থিং। হুম। যে ফাইলটা ইনস্টল করতেছেন এর আগে তো এই রিলেটেড বিষয়গুলো দেখবেন যে আমি আরো আসলে ওই ভিডিওর ভিতরে, হ্যাঁ, বা রেকর্ডেড ভিডিও গুলোর ভিতরে আমরা এটা ইয়ে করছি। তাহলে আমরা পলিসি স্ট্যান্ডার্ড গাইডলাইন সম্পর্ক আমরা পড়লাম, স্টেপ বাই স্টেপ কিভাবে কাজ করতে হয়। আর তারপরে দেখবেন যে এখানে এই যে থ্রেট মডেলিং নিয়ে কিছু কথা আমরা এখানে করছি। এই যে থ্রেট মডেলিং কনসেপ্ট এবং মেথোডোলজির এইখানে কি কি দেখবেন। যেমন থ্রেট মডেলিং এর মেন পারপাসটা কি, আপনি যে কোনো জিনিস পড়ার আগে কয়েকটা বিষয় মাথায় রাখবেন। যেমন আপনি থ্রেট মডেলিং নিয়ে পড়তেছেন, তাহলে আপনি চিন্তা করবেন যে এই থ্রেট মডেলিং এর কাজটা কি, পারপাসটা কি, 1 নাম্বার। 2 নাম্বার, আপনি বলবেন যে এই থ্রেট মডেলিংটা কি কিভাবে করা যায়। হ্যাঁ, মানে মেথড গুলো আপনি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। তারপরে দেখবেন যে আসলে এক্সামের কি পয়েন্ট থেকে এই কোশ্চেন গুলো কিভাবে আসছে। মনে করেন থ্রেট মডেলিং এর মেন পারপাস কি, আমার যদি কোনো থ্রেট থাকে এই থ্রেট গুলো আমরা যেন আর্লি আইডেন্টিফাই করতে পারি। কোনো একটা থ্রেট থ্রেট বলতে কি, যদি কোনো ভালনারেবিলিটি থাকে তাহলে আমার থ্রেট গুলো থাকে ইনসাইডার আউটসাইডার, এবং যদি এই থ্রেটটা এক্সপ্লয়েট হয়ে যায় তাহলে আলটিমেটলি কি হয়, আমার বিজনেসের ক্ষতি হয়, রিস্ক থাকে। থ্রেট মডেলিং এর মেন কাজ হচ্ছে থ্রেটটাকে দ্রুত সময়ের মধ্যে আইডেন্টিফাই করা, আর্লি আইডেন্টিফাই দ্য থ্রেট। কেন আমরা এই থ্রেটটা আইডেন্টিফাই করতেছি? যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে আসলে আমার সিস্টেম, আমার অ্যাপ্লিকেশন, আমার নেটওয়ার্কের যদি কোনো ভালনারেবিলিটি থাকে, যদি কোনো ফ্ল থাকে, কোনো দুর্বলতা থাকে, তাহলে ওইটা আমরা রিডিউস করতে পারি। আইডেন্টিফাই করতেছি এবং আইডেন্টিফাই করে ওইটা আমরা এটাকে আমরা রিডিউস করতে পারতেছি। এইটা হচ্ছে থ্রেট মডেলিং এর কাজ। এই থ্রেট মডেলিং এর কি কি মেথড আমরা এ করতে পারি, যেমন আপনি দেখবেন ওইখানে স্ট্রাইড, তারপরে অ্যাটাক ট্রিস, এই ধরনের বিভিন্ন ধরনের মডেল গুলো নিয়ে তারা ডিসকাস করছে। তাহলে এই থ্রেট মডেলিং এর এখানে একটা বিষয় আমরা মাথায় রাখবো যে যে কোনো একটা সিস্টেম, যে কোনো একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করার আগে আমরা থ্রেট মডেলিং এর এই কাজটা করতে হবে। কি কি ভালনারেবিলিটি থাকতে পারে, আমার ডিজাইনে যদি কোনো প্রবলেম থাকে ওইটাকে রিডিউস করা, এটা হলো আমরা থ্রেট মডেলিং এর ওইখানে আমরা এই কাজগুলো করি। তারপরে আপনি এই যে সাপ্লাই চেইন রিস্ক ম্যানেজমেন্টের যে কনসেপ্ট যেগুলো আছে, সাপ্লাই চেইনের রিস্ক কি কি, সাপ্লাই চেইনের মেন রিস্ক হচ্ছে আপনার, আমরা যে হার্ডওয়্যার গুলো কিনি এই হার্ডওয়্যার গুলোতে তারা ব্যাকডোর রাখে, সফটওয়্যার গুলোতে তারা বিভিন্ন ধরনের ভালনারেবিলিটি থাকে, হার্ড কোডেড অনেক কিছু লিখে থাকে, ব্যাকডোর থাকে, অথবা থার্ড পার্টি কম্প্রোমাইজ, এটা আমরা এখান থেকে হইতে পারি। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, দেখবেন যে এই যে সোলার উইন্ডস অ্যাটাক হয়েছিল না, সোলার উইন্ডস অ্যাটাক, এটা কি, এটা মূলত সাপ্লাই চেইন কম্প্রোমাইজের জন্য
আপনার এই অ্যাটাকটা হয়েছিল। সাপ্লাই চেইন কম্প্রোমাইজ হওয়ার কারণেই কিন্তু সোলার উইন্ড অ্যাটাকটা এটা আসে। তাহলে আমরা এই সাপ্লাই চেইনের এইখানে আসলে কি কি কন্ট্রোল আমরা এখানে ইয়ে করতে পারি। আমরা কন্ট্রোল গুলো আমরা কি কি কন্ট্রোল আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। যেন এখানে আমরা বলতে পারি যে ভেন্ডরকে আমরা প্রপারলি অ্যাসেস করতে পারি। আমরা কন্টিনিউয়াসলি যদি মনিটরিং করি, তারপরে যে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট যেটা এসএলএ অথবা এসএলএম, তারপর সিকিউরিটি রিকোয়ারমেন্ট, এগুলো যদি একটা কন্ট্রাক্টের মধ্যে আনতে পারি, তাহলে কিছুটা হলেও আমরা এই রিস্কটাকে আমরা ম্যাচ করতে পারি। আমরা জানি রিস্ক কখনোই 100% মিটিগেট করা যায় না, একটা অ্যাকসেপ্টেবল লেভেলে আনার জন্য আমরা কন্ট্রোল গুলো ইমপ্লিমেন্ট করি। হ্যাঁ, তো আপনি দেখবেন এক্সামের কোশ্চেনে যদি এরকম থাকে যে আপনার ভেন্ডর রিলেটেড কোনো ইস্যু আসছে, তাহলে কিন্তু এটা কি হবে, এটা থার্ড পার্টি রিস্ক ম্যানেজমেন্টের সাথে রিলেটেড হবে। থার্ড পার্টি রিস্ক ম্যানেজমেন্ট এইটাকে আমরা হাইলাইট করি আর কি। যদি ভেন্ডর থাকে তার মানে এটা আমরা থার্ড পার্টিকেই মূলত এখানে বুঝি। তারপরে লাস্টের অংশে দেখেন যে সিকিউরিটি আর্কিটেকচার এন্ড ইঞ্জিনিয়ারিং, এখান থেকে খুব বেশি না, এই যে ওইখানে সেকশন 3.1, এই জায়গাটায় করছে। এই যে থ্রেট মডেলিং, ডিফেন্স ইন ডেপথ, রিসার্চ ইমপ্লিমেন্টেশন, এগুলো কি সিকিউর ডিজাইন করার জন্য। সিকিউর ডিজাইনের এই জায়গায় কি সিকিউর ডিজাইন করতে হবে, আমরা কি করি, আমরা ডিফেন্স ইন ডেপথ, এটা কিন্তু মানে সিকিউরিটি এনশিওর করার জন্য এটা সব থেকে ইম্পর্টেন্ট, ডিফেন্স ইন ডেপথ, মাল্টি লেয়ার সিকিউরিটি। যেমন আপনি এখানে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে এখানে হয়তো ফায়ারওয়াল, তার নিচে হচ্ছে আইডিএস, তারপর অ্যান্টিভাইরাস বা এন্ড পয়েন্ট সিকিউরিটি, অ্যাক্সেস কন্ট্রোল, এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনার আলাদা আলাদা ভাবে সিকিউরিটি প্রোভাইড করে। তো যখন আমরা মাল্টিপল সিকিউরিটি কম্পোনেন্ট ইউজ করতেছি, ফিজিক্যাল সিকিউরিটি, লজিক্যাল সিকিউরিটি, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, তখন আমরা সেইগুলোকে বলছি ডিফেন্স ইন ডেপথ। একটা সিঙ্গেল কন্ট্রোল যদি ফেল, হ্যাঁ, যে আপনি একটাই শুধুমাত্র কন্ট্রোল বসাইছেন অ্যান্টিভাইরাস, তাহলে কি আপনার এখানে ডিফেন্স ইন ডেপথ মিসিং, মাল্টি লেয়ার সিকিউরিটি আপনি ইনশিওর করতে পারেন। সিঙ্গেল কন্ট্রোল ফেল হয় যখন মাল্টি লেয়ার সিকিউরিটিটা এটাই। থ্রেট মডেলিং এ আমরা হুম, এটা ডোমেইন 1 এবং ডোমেইন 3 দুইটাকেই কভার করে। এইটা আসলে ইস্যু না, কোনটা কোথায় ইয়ে হচ্ছে, মানে বইটার ভিতরে যা আছে আমরা এটা টোটালটাই আমাদেরকে দেখতে হবে। এবং থ্রেট মডেলিং, এটা মূলত আপনার মাথায় রাখবেন যে থ্রেট মডেলিংটা ইউজ করা হয় বা এটা হাইলাইট করে বা ফোকাস করি আমরা আহ, যখন মানে ডিজাইন সিকিউরিটিটা আমরা ডিজাইন করি, ওই ডিজাইন ফেজেই মূলত আমরা এই থ্রেট মডেলিংটা আমরা ডিজাইন ফেজ, এতটুকু মনে রাখি। হ্যাঁ, তাহলে আমরা যদি একটু মানে যতটুকু ডিসকাস করলাম এটা যদি একটু র্যাপ আপ করি, তাহলে প্রথমে আমরা কি বললাম জিন্নাত ভাই, প্রথম যে কথাটা কি বলছিলাম, থিঙ্ক লাইক এ ম্যানেজার। থিঙ্ক লাইক এ ম্যানেজার, জি। এটা এক নাম্বার কথা আপনার, জি। থিঙ্ক লাইক এ ম্যানেজার। এখানে আপনি কখনোই চিন্তা করবেন না যে আপনি এখানে সিকিউরিটি আর্কিটেক্ট। এইখানে কিন্তু ভাই আমাদের সব থেকে মেন প্রবলেমটা হয়, আমরা যেহেতু সবাই এখানে অনেকেই টেকনিক্যাল, যেমন আপনি টেকনিক্যালি খুবই নলেজেবল, আপনি যখন আপনার কোনো ইস্যু আসে আপনি আপনার টেকনোলজিক্যাল চিন্তা ভাবনা করেন। সো প্লিজ ডোন্ট জাম্প টু টেকনিক্যাল সলিউশন। কখনোই আপনি টেকনিক্যাল সলিউশনে আপনি এখানে যাবেন না। ইটস আ ম্যানেজেরিয়াল এক্সাম, থিঙ্ক লাইক এ ম্যানেজার। আপনার সিআইটিও অথবা আপনার সিএসও উনি কি আসলে প্র্যাকটিক্যালি ভেন্ডর ওইখানে যে বা এখানে কি কাজ করেন, করেন না, আপনি ওই পজিশনটাই হোল্ড করছেন এখন, এটা মাথায় রাখবেন। তারপরে আপনি রিক্স, থিঙ্ক লাইক এ ম্যানেজার আসলে কি করে, যেমন ওনারা বিজনেস রিস্ক বা
কিভাবে এই সিকিউরিটিটাকে বিজনেসের সাথে অ্যালাইন করা যায়, ম্যানেজমেন্টকে কিভাবে জবাব দেওয়া যায়, ম্যানেজমেন্টকে কিভাবে বোঝানো যায় স্যার এটা করলে এই ধরনের লাভ হবে। এটা কিন্তু ম্যানেজাররা করে থাকে। মানে কিভাবে আরো সিনিয়রদেরকে কনভিন্স করা যায়, এইটা হচ্ছে 1 নম্বর। সেকেন্ডলি আমরা একটা জিনিস বলছিলাম, বেস্ট আনসারের ক্ষেত্রে বেস্ট আনসারের ক্ষেত্রে টেকনিক্যাল আনসারটা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। বেস্ট আনসারের ক্ষেত্রে টেকনিক্যাল আনসারটা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। মনে করেন আপনি একটা কোশ্চেনের ভাই আর আনসার দিতেই পারতেছেন না, আপনি দুইটা জায়গা মানে আপনি হাইলাইট করবেন। একটা হলো যে এই কোশ্চেনের অপশন গুলোর মধ্যে কোনটা সব থেকে বিজনেস ওরিয়েন্টেড, নাম্বার 1। নাম্বার 2 হলো আপনি দেখবেন যেটা এইটার মানে কোনটা আসলে ইফেক্টিভ, ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে কস্ট ইফেক্টিভ কোনটা, সেটা দেখবেন আপনার আনসার হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, তো যদি মনে করেন এরকম একটা অপশন কোশ্চেনের মধ্যে আপনি পাইলেন যে আপনার সিস্টেম হ্যাক হয়েছে এবং সেখানে দুইটা অপশন আছে যে আহ, এখানে আপনার কি করণীয়, যে আপনি বললেন যে ফায়ারওয়াল ইনস্টল করা অথবা রিস্ক অ্যাসেসমেন্ট করা, তাহলে আনসার কোনটা হবে? একটু আবার বলবেন, আমি একটু মিস করে গেছি, একটু আবার বলবেন। মানে মনে করেন যে আপনার একটা কোশ্চেন আসছে যে আপনার সিস্টেম হ্যাক হয়েছে, হ্যাঁ। তাহলে অ্যাজ এ সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে অথবা সিকিউরিটি ম্যানেজার হিসেবে আপনার নিচের কোনটা করা উচিত? ফায়ারওয়াল ইনস্টল করা, রিস্ক অ্যাসেসমেন্ট করা, হুম। কোনটা রিস্ক হবে অ্যাসেসমেন্ট। আনসার? হ্যাঁ, রিস্ক অ্যাসেসমেন্ট। তার মানে এইখানে কিন্তু টেকনোলজিক্যাল জিনিসটা কিন্তু আগে না। হ্যাঁ, আগে কিন্তু আপনাকে ম্যানেজমেন্টের এটা দেখতে হবে, রিস্ক অ্যাসেসমেন্ট আপনি করবেন, দেন আপনি ফায়ারওয়াল ইনস্টল করবেন যদি আপনার প্রয়োজন হয়। তো এই বেস্ট আনসার গুলো সেট করার ক্ষেত্রে এই সবসময় বিজনেসকে হাইলাইট করা, আর কিছু কিছু বিষয় থাকে যেমন ফার্স্ট, বেস্ট, হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট, প্রাইমারি, যেটা আমরা সিজাতে দেখি। যেমন ফার্স্টে কি করা উচিত, যেমন যে কোনো জিনিসের ফার্স্টে আসলে অ্যাসেসমেন্ট করা উচিত। আমরা অডিটের ক্ষেত্রে বা সিকিউরিটি অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কি করি? রিস্ক বেস অডিট, রিস্ক বেস, রিস্ক বেসড কাজটা আমরা করে থাকি। তাহলে ফার্স্ট হলো অ্যাসেসমেন্ট করা, বেস্ট অপশন হলো রিস্ক বেস কাজটা করা। সব থেকে ইম্পর্টেন্ট যেটা, মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বিজনেসের ইম্প্যাক্টটা দেখা। আর হুম। যদি কখনো প্রাইমারি রিলেটেড থাকে তখন রুট কজ অ্যানালাইসিস করেই মূলত আমাদের এই জিনিসগুলো দেখা। হুম। হ্যাঁ, আর হুম। যখন কোশ্চেন গুলো আসবে, এই হ্যাঁ। কোশ্চেন গুলোতে আপনি আপনি সব সময় ট্রাই করবেন যে অপশন গুলো ইলিমিনেশনের জায়গায়। আমরা অনেক স্ট্র্যাটেজি দেখছি বা ইন ফিউচারে আমরা আরো দেখবো। হ্যাঁ, আপনি কোশ্চেনের মধ্যে মনে করেন আপনি একটা অপশনও জানেন না। এই হ্যাঁ। কোশ্চেনের মধ্যে যেগুলো আসছে আপনি অপশন জানেন না, সো আপনার রাইট অপশন দরকার নেই, আপনি রং অপশন গুলো ইলিমিনেট করতে পারেন। হ্যাঁ, বুঝতে পারছি। যেমন হুম। এখানে কিছু কিওয়ার্ড আছে যেমন অল, অনলি, এইগুলো কিন্তু খুব ডিস্ট্রাকটিভ শব্দ। পৃথিবীতে হুম। সবকিছু কভার করা যায় না, অনলি বলতে ইয়ে হয় না। তো আপনাকে ইলিমিনেশনের স্ট্র্যাটেজিতে যাইতে হবে এবং সবসময় কি গভর্নেন্স বা ম্যানেজমেন্টের এই জায়গাটা দেখবেন এবং প্রসেস ওরিয়েন্টেড কাজ দেখবেন। আপনি কোনো একটা এরর ফিক্স করতে কিন্তু আপনি যাচ্ছেন না। আপনি ম্যানেজার, আপনি এরর ফিক্স করবেন না, আপনি প্রসেসটাকে ঠিক করবেন, সো এই যে বললাম না যে অনলি, তারপরে অল, এইরকম এক্সট্রিম আনসার গুলো আপনি রিমুভ করবেন, টেকনিক্যাল আনসার গুলোকে আপনি রিমুভ করার চেষ্টা করবেন। আপনি এমফেসাইজ করবেন গভর্নেন্স এবং প্রসেস রিলেটেড জায়গাগুলোতে। আর সিআইএসএসপি এর ক্ষেত্রে কিন্তু আমরা একটা জিনিস কিন্তু সবাইকে সবসময় বলি, যে কোনো সিনারিওতে হিউম্যান সেফটি সবার আগে হচ্ছে মানুষের জীবন, এটা বাঁচানো। আপনার কোশ্চেন আসছে যে কোটি টাকার ডেটা সেন্টারে মানে খুব ভ্যালুয়েবল কিছু জিনিস আছে, ওইগুলো ছাড়া বিজনেস অচল, সেখানে সিকিউরিটি গার্ডও আছে, আপনি ওই
ডেটা সেন্টারে আছে, আপনি সবার আগে কোনটাকে আপনি সেভ করবেন? কোটি টাকার সম্পদ সেভ করবেন নাকি মানুষের জীবন সেভ করবেন? সিকিউরিটি গার্ড, ডেফিনেটলি সিকিউরিটি গার্ডের জীবন, হিউম্যান লাইফ, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। যে কোনো ধরনের এক্সামে এটা বলে। লিগালি যে কমপ্লায়েন্সের বিষয়গুলো আছে সেগুলো আপনার চিন্তা করতে হবে। মানে এখানে কি প্রথম গুরুত্ব হলো, সব থেকে 1 নম্বর গুরুত্ব হলো মানুষের জীবন, হিউম্যান সেফটি। তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ডেটা, তারপরে হচ্ছে আপনার সিস্টেম। আপনার ডেটা থাকলে আপনি যে কোনো সিস্টেম দিয়ে আপনি অপারেশন গুলো চালাইতে পারবেন। বাট আপনার ডেটা নেই, সিস্টেম আছে, তাহলে তো আর আপনার লাভ হলো না। তাহলে 1 নম্বরে কি জিনাত ভাই? 1 নম্বরে হচ্ছে ভাই হিউম্যান লাইফ, 2 নম্বরে হ্যাঁ, হচ্ছে আপনার ডেটা, তারপর হচ্ছে সিস্টেম। সিস্টেম, এক্স্যাক্টলি। হ্যাঁ, ওয়ান্ডারফুল। তাহলে আপনার মানে এইরকমই আর কি আপনার স্ট্র্যাটেজি গুলো ও ইয়ে করতে হবে। তারপরে মনে করেন আপনি পড়তেছেন, আপনি সিআইএ পড়তেছেন, তাহলে সিআইএ এর ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি হয়তো সিআইটা পড়ে শর্ট করে একটা নোট রাখলেন যে সিআইএ প্রোটেক্ট এভরিথিং, সিআইএ প্রোটেক্ট এভরিথিং। হ্যাঁ, এটা মনে রাখার জন্য আপনি যে নোট নিচ্ছেন না, ওইখানে যে সিআইএ সবকিছু প্রোটেক্ট করে। আপনি যখন পলিসি গুলো নিয়ে পড়ছেন, তখন হয়তো আপনি একটা ফর্মুলা লিখলেন, ফর্মুলা কি, হয়তো আপনি এরকম লিখলেন যে পিএসপিজি, আপনি একটা ফর্মুলা লিখলেন পিএসপিজি, মানে আপনার সুবিধার জন্য। কিন্তু আপনি এখানে পড়তেছেন, আপনি লিখলেন পিএসপিজি। পিএসপিজি বলতে আমি কি বোঝাচ্ছি? পিএসপিজি মানে আমি প্রথমে বলতেছি যে পলিসি, পলিসি, তারপরে আমি বলতেছি যে স্ট্যান্ডার্ড, তারপরে আমি বলতেছি কি প্রসিজার, আর লাস্টে গাইডলাইন। মানে আমি এটা বোঝাচ্ছি যে আপনি যেভাবে আপনি কমফোর্ট ফিল করেন, আপনি সেইভাবে আপনি লেখেন। কারণ আপনার যে নোটবুক আছে, আপনার যে বই আছে, এটা তো আর কেউ দেখবে না, আর দেখলেও তো কোনো কিছু যায় আসে না। আপনাকে মনে রাখতে হবে আর কি। আবার আপনি এখানে যেমন ফার্স্ট 3টা হচ্ছে এটা ম্যান্ডেটরি, হুম, ম্যান্ডেটরি, বাট লাস্টের যেটা সেটা হচ্ছে অপশনাল, লাস্টেরটা হচ্ছে অপশনাল। আপনি, আমরা এই যে ডিউ কেয়ার, ডিউ ডিলিজেন্স পড়লাম না, তার মানে কি ডিউ কেয়ারে আমরা কি বলছিলাম? ডু কারেক্ট, ডু ভার্সেস চেক। আর ডিলিজেন্স মানে কি ইনভেস্টিগেশন করা, চেক করা। ডিফেন্স ইন ডেপথে কি লেয়ার, মাল্টি লেয়ার সিকিউরিটি। হ্যাঁ। এইভাবে মূলত আপনি ছবি আঁকিয়ে বলেন বা যে কোনো ভাবে এ করেন। হ্যাঁ, আমরা যে এই যে কালার, কালারফুল পেনের কথা বলতেছি না, যেমন আপনি একটা জি। সিআইএ ট্রায়েড আপনি ইয়ে করলেন, সিআইএ আপনি কনফিডেন্সিয়ালিটি যেটা সেটা ব্লু করলেন, ইন্টিগ্রিটির হ্যাঁ। জন্য আপনি একটা দাগ যেটা দিলেন সেটা গ্রিন করলেন, আপনি হ্যাঁ। অ্যাভেলেবিলিটিটা হয়তো আপনি অরেঞ্জ করলেন। আবার হ্যাঁ। এই 3টা ট্রায়েড দেখবেন, তিনটাই মানে অ্যাঙ্গেলটা কিন্তু সেম, মানে তিনটাই সেম গুরুত্বপূর্ণ। আপনি হ্যাঁ। ঠিক এইভাবে মূলত আপনি সুন্দরভাবে ইয়ে করতে পারেন। সিকিউরিটি গভর্নেন্স এর ফ্রেমওয়ার্কটা আপনি এ, কিভাবে উপরের দিকে যাচ্ছে সেটাও আপনি করলেন যে সবার, মানে আপনি যদি নিচ থেকে কাজ করেন তাহলে প্রসিজার, তারপরে আপনি একটা অ্যারো দিলেন, তারপরে এটা পলিসি, তারপরে সিকিউরিটি গভর্নেন্স, তারপরে বিজনেস অবজেক্টিভ। এইভাবে আপনি আপনার মতো করে বুঝে আপনি নোটগুলো নিয়ে 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 ফেলবেন। হ্যাঁ, এবং যদি আপনি পড়ার সময় যদি কোনো একটা ইস্যু আসে যে আপনি ইস্যুটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারতেছেন না, আপনি জাস্ট নোট ডাউন নিবেন, আমরা নেক্সট ক্লাসে এটা ডিসকাস করবো, অথবা আপনি আমাকে জাস্ট টেক্সট করে দিবেন, দিলে আমি ওইটা আপনাকে রিপ্লাই দিব। আমি প্রয়োজনে আমি না লিখে ভয়েস দিয়ে দিলাম, সেটা হয়তো আপনার জন্য সুবিধা হবে। তবে আমি যেহেতু সবাই প্রফেশন, তো আপনি আপনার কাজ করেন, কাজ নিয়ে আপনি ব্যস্ত থাকেন, আমি তো বারবার আপনাকে নক করলে দেখা যাচ্ছে যে আপনার কাজের মধ্যে বিরক্ত হবে। সো আপনি যেটা করবেন, আমাকে জাস্ট একটু টেক্সট করবেন প্রতিদিন যে আজকে আপনি এতগুলো পেজ পড়ছেন,
আপনি কোশ্চেন আনসার থেকে এতগুলো কোশ্চেন সলভ করছেন, হ্যাঁ। এবং নেক্সট উইকে কিন্তু আপনি যে নোট নেন এই নোটটা আমি চেক করব। নেক্সট উইকে আপনি কি করবেন, আপনার ওকে। কাজ, হ্যাঁ, নেক্সট উইকে কাজ হচ্ছে আপনার এই চ্যাপ্টার 2টা করা, পার্সোনাল সিকিউরিটি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট। এবং এর মধ্যে কিন্তু আপনি এইটা চ্যাপ্টার 1 কিন্তু পড়ে এখনো শেষ করতে পারেন না। সুতরাং আপনি আজকে এবং কালকে 2 দিনের মধ্যে চ্যাপ্টার 1 রিডিংটা পড়ে আপনি শেষ করতে ফেলবেন। বুঝতে পারছেন? প্রথম দিকে একটু জি প্রেসার হবে, তারপর যখন জি জি 21টা চ্যাপ্টার আমরা এইভাবে শেষ করে ফেলবো, আমরা যখন ফুল লেন্থে জি মক জি টেস্ট গুলো নিব, তখন আপনার জন্য হ্যাঁ এটা ইজিয়েস্ট হয়ে যাবে। জি জি হুম। জি। একটু অভ্যাসটা করা আর কি, মানে অনেকদিন পড়াশোনা এইটাই ভাই, কিন্তু আপনি হ্যাঁ, একটা আপনি অভ্যাসটা ওই যে হ্যাঁ। সকালেই একটু পড়বেন। আর হ্যাঁ, আসলে, আমি আজকে ফজরের পরেই করছি, একদম ফজরের পরেই আজকে শুরু করছি। হ্যাঁ, ইনশাল্লাহ আর আমি একটু, কালকে একটা রিডিংটা পড়ে ফেলবো। হ্যাঁ, আরেকটা জিনিস হলো কি, আপনি পড়ার সময় প্রয়োজনে আপনি একটু জোরে জোরে পড়বেন, তাহলে পড়াটা মানে দ্রুত যাওয়া যায়। হ্যাঁ যখন হ্যাঁ পড়বেন হ্যাঁ, তখন একটু ছোটবেলায় তা দ্রুত, করছি। এটাই। হুম, তো তাহলে ভাই হুম। চ্যাপ্টার 1 এর উপর কি আর কোনো বিষয় আপনার জানার আছে? না না, চ্যাপ্টার 1 মোটামুটি ঠিক আছে, আমি একবার পড়ে নোট নেই, আর আমার যদি কোনো কোশ্চেন থাকে ওগুলো আমি আপনাকে হ্যাঁ, আপনার সামারি করে কোশ্চেন গুলো একটু বোঝার ইয়ে জন্য। করুন। আর আর পরীক্ষাটা দেই, এক্সামেও আমি আসলে সত্যি কথা যেটা চাচ্ছি যে এক্সামে রাইট রং অ্যান্সার না, আসলে আমি যাতে বুঝতে পারি কনসেপ্টটা কি হ্যাঁ, এক্সামটার, আমি মানে আমার হচ্ছে এক্সপ্লেনেশনটা যাতে আমি বুঝতে পারি, প্রতিটা প্রশ্ন আমি ওভাবেই পড়ার চেষ্টা করবো উইথ হ্যাঁ, এক্সপ্লেনেশন। প্রত্যেকটা কোশ্চেনের আপনি এক্সপ্লেনেশন গুলো করুন। এই যে প্রতিটা কোশ্চেনের এক্সপ্লেনেশনটা প্রয়োজন আপনি কি করবেন, আপনি কোশ্চেনের এই যে এক্সপ্লেনেশনের যে জায়গাগুলো আছে না, খুব বেশি পেজ না, এইগুলো আপনি মানে প্রিন্ট আউট করে নেবেন। আপনি এইগুলো প্রিন্ট আউট করবেন, এখান থেকে তো জি। শুরু। আপনি এখান হুম থেকে এই অল্প কিছু পেজ আছে এখানে, হয়তো কত 232 থেকে হয়তো 30 পেজের মতো, হ্যাঁ, হ্যাঁ 30 হ্যাঁ, পেজ ওইটা আপনি প্রিন্ট আউটটা। এটা এটা প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে এটা দেখেন, এটা আমি নিজেও যেটা করছিলাম, এটা এক্সামের আগ দিয়ে আমি আসলে কোশ্চেনও পড়ি না, আমি জাস্ট অপশন গুলো পড়ছিলাম। কারণ এইটা কি বলছে না বলছে এটা না, আপনি দেখেন বলছে, হোয়েন এভার ইউ চুজ টু অ্যাকসেপ্ট এ রিস্ক, ইউ শুড মেনটেন ডিটেল ডকুমেন্ট of the risk acceptance process to satisfy auditors in future. This should happen before implementing security control, designing a disaster recovery plan, and repeating the business impact analysis. তো এই কথাটা এত সামারি করে দেওয়া এখানে, যেটা একদম হুম মানে খুব ডায়মন্ডের মতো কাজ করে। হুম হুম। হুম। রিস্ক যদি অ্যাকসেপ্ট করতে চাই, আমার আগে ডিটেল হ্যাঁ, ডকুমেন্টেশন চিন্তা করতে হবে। হ্যাঁ, তো আমার এই জন্য রিস্ক আপনি এবং এটা এটা আহ, আলাদা করে রাখেন। এবং ওইটা দেখবেন, আমি প্রত্যেকটা সেশনে কিন্তু আপনার একটা জিনিস আমি হাইলাইট করি, যে আপনি যখন চ্যাপ্টার 1 পড়া হয়ে গেল, এই চ্যাপ্টার 1-এর যে সামারি যেটা আছে, হ্যাঁ, এই সামারিটা আপনি জি, 2বার পড়বেন, একবার না 2বার পড়বেন। একটা হচ্ছে বুঝতে হবে। এক্সাম এসেনশিয়াল একটা থাকে, আর একটা থাকে এখানে এই যে চ্যাপ্টারের সামারি। এই দুইটা জিনিস আপনি মিনিমাম 2বার পড়বেন, তাহলে আপনার এটা ইয়ে হবে। এবং ডোন্ট বি বোদার্ড, এইটাকে আপনাকে পছন্দ করতে হবে, ভালোবাসতে হবে, তাহলে আপনি দেখবেন জি যে জি আপনি মানে জি এক্সপেক্টেড আউটপুট পাচ্ছেন। আপনি এক্সাম দিলেন, জি এক্সাম একটা প্রেশার নিলেন যে না, আপনার এক এক ঘন্টার এক্সাম আপনি আহ 20 মিনিটে দিচ্ছেন, এইটা তো আসলে আপনি এক্সপেক্টেড আউটপুট পাবেন না। হ্যাঁ, বুঝতে পারছি। তো এইভাবে ভাই তাহলে আপনি আগাইতে থাকেন, হ্যাঁ, জি ইনশাল্লাহ জি আহ জি। কিছু আসবে। আমরা আগামী শুক্রবারে, হুম, কিন্তু আপনার স্লট কিন্তু শুক্রবারে, কারণ শনিবারে আমার ঠিক বাইরের আছে স্টুডেন্ট থাকে তো, দেশের বাইরের, ঠিক আছে, আমি ওনাদেরকে। শুক্রবার। জি জি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম আসসালাম ভাই, থ্যাংক ইউ জাজাকাল্লাহ।